এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ওয়ানের পেডাগজি। ল্যাঙ্গুয়েজ ওয়ান আমরা বেঙ্গলি চুজ করেছি। এটার সঙ্গে ইংলিশের সেরকম কোনো তফাৎ নেই, একদম ইংলিশের মতনই। একটা জায়গাতেই তফাৎ আছে, সেটা হচ্ছে তোমাকে প্রত্যেকটা বাংলা টার্ম মনে রাখতে হবে। কারণ এই যে ইংলিশের ল্যাঙ্গুয়েজের প্রশ্ন, সেটা যেমন শুধু ইংলিশে থাকে, সেরকম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের প্রশ্নটা পুরোপুরি বেঙ্গলিতে থাকে, ওর কিন্তু কোনো ট্রান্সলেশন পাবে না এদিকে। ঠিক আছে, তাহলে দেখি, দেখো প্রথমে আছে ল্যাঙ্গুয়েজের শিখন আর আত্মীকরণ। অ্যাকোমোডেশন, অ্যাকুইজিশন। শিখনটা কি? লার্নিং। লার্নিংটা কি হয়? কনসাস মাইন্ডে হয়, যেটা আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখি বা জোর করে শিখি আমি, যে জায়গাটাতে মাথা সবসময় অ্যাক্টিভ থাকতে হয়, সেটা হচ্ছে কি আমার শিখন বা লার্নিং। আত্মীকরণ কোনটা? আত্মীকরণ হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনটা কি? যেটা আমার সাবকনসাস মাইন্ডে হয়। একটা বাচ্চা নিজে নিজেই যে ল্যাঙ্গুয়েজটা শিখে যাচ্ছে, সেটা হচ্ছে আত্মীকরণ বা অ্যাকুইজিশন। বুঝলে? জাস্ট তোমরা নামগুলো জানলে দুটো আলাদা করে, বাকি লার্নিং অ্যাকুইজিশন তো তোমরা জানোই। আচ্ছা, ভাষা দক্ষতা আমরা কি কি দেখেছিলাম? LSRW, তাই না? সেগুলো এখানে বাংলাতে নাম আছে। প্রথমে কি আছে? শ্রবণ, যেটা হচ্ছে কি লিসেনিং, শ্রবণটা লিসেনিং। তারপর হচ্ছে কথন বা স্পিকিং, তারপর হচ্ছে লিখন, আর তারপর হচ্ছে পঠন, তারপর হচ্ছে লিখন। আচ্ছা, এর যে অর্ডারটা হয়, সব থেকে সহজ কোনটা? এদের মধ্যে সব থেকে সহজ কোনটা? শোনা, তারপরে বলা, কথন, কথন, তারপরে বলা, পঠন, মানে বাংলার টার্মগুলোই বলো, পঠন, লাস্টে হচ্ছে লিখন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে আরোহী পদ্ধতি আর অবরোহী পদ্ধতি, যেটা আমরা পড়েছিলাম ইন্ডাকটিভ মেথড আর ডিডাকটিভ মেথড। আরোহী আর হচ্ছে কি আরেকটা অবরোহী। আরোহী মানে ধীরে ধীরে উপরের দিকে উঠবে, অবরোহী মানে নিচের দিকে নামবে। কোথায় উপরে উঠবে, কোথায় নিচে নামবে, আমরা ইংলিশ যদি মিলিয়ে পড়ি, এটা কি ইন্ডাকটিভ মেথড, আর এটা কি ডিডাকটিভ মেথড। তাহলে আমাদের যে আরোহী পদ্ধতি, সেটা বেসিক্যালি কি হবে? আমরা বারবার বারবার করে ওদেরকে উদাহরণ দেব, উদাহরণ থেকে ওরা সংজ্ঞাটা তৈরি করবে নিজে থেকে। তাহলে নিচে আমাদের কে আছে? নিচে আছে উদাহরণ, আর এর উপরে কে আছে? এর উপরে আছে সংজ্ঞা। আমরা সেখানটাতে কি করছি? আরোহণ করছি, অনেকগুলো উদাহরণ উদাহরণ মিলিয়ে আমরা একটা সংজ্ঞাতে যখন যাচ্ছি, তখন সেটা কি হয়েছে? আরোহী পদ্ধতি। ঠিক তো? আচ্ছা, উদাহরণগুলো কি স্পেসিফিক না জেনারেল, মানে বিশেষ না সাধারণ? উদাহরণ হচ্ছে স্পেসিফিক বা বিশেষ, আর সংজ্ঞাটা আমার কি? সংজ্ঞাটা হচ্ছে সাধারণ বা জেনারেল, কারণ এটা সবার উপর অ্যাপ্লাই হবে, প্রত্যেকটা বিশেষের উপরেই সংজ্ঞাটা অ্যাপ্লাই হবে, তাই না? তাহলে যদি বলে বিশেষ থেকে সাধারণের দিকে যাওয়া, সেটা কি পদ্ধতি? আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি। বিশেষ মানে উদাহরণ, উদাহরণ থেকে সংজ্ঞা, আরোহী পদ্ধতি। ঠিক আছে। উল্টোটা যখন হবে, তখন সেটা হয়ে যাবে কি? অবরোহী পদ্ধতি। সংজ্ঞা থেকে যখন আমি উদাহরণে যাব, যেভাবে আমাদের কি পড়ানো হয়েছিল, যেভাবে আমাদের কি বলে টেন্স পড়ানো হয়েছে, তাই না? টেন্সে প্রথমে দেখেছি সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, এটা বসবে, তারপরে আমরা ওই অনুযায়ী তৈরি করেছি। তো সেটা হচ্ছে কি আমাদের ডিডাকটিভ পদ্ধতি। প্রথমে সংজ্ঞা বলে দেবে, যেটা সবার উপরে অ্যাপ্লাই হবে, সেটাকে দিয়ে আমরা কি করব? উদাহরণ তৈরি করব। তাহলে সাধারণ থেকে যখন আমি বিশেষে যাব, তখন সেটা কি হয়ে যাবে? কোন পদ্ধতি? অবরোহী পদ্ধতি। সবসময় মনে রাখবে সংজ্ঞা উপরে থাকে, সংজ্ঞা থেকে নিচে নামছি, তাহলে অবরোহী হচ্ছে। আর যখন উদাহরণ থেকে সংজ্ঞা যাচ্ছি, তখন আরোহণ হচ্ছে, আরোহী পদ্ধতি। ঠিক আছে, আরোহী অবরোহী ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা দেখবো হচ্ছে সংশোধনী শিক্ষা, শিখন, বা যেটাকে বলছে রেমেডিয়াল টিচিং। রেমেডিয়াল টিচিং কি? যে লার্নিং গ্যাপ তৈরি হয়েছে, সেটা গ্যাপ পূরণ করার জন্য যেটা পড়ানো হয় আলাদা করে, সেটাকে বলা হচ্ছে কি? সংশোধনী শিখন বা রেমেডিয়াল টিচিং। জেনারেল টু স্পেসিফিক হচ্ছে ডিডাকটিভ। সংজ্ঞা থেকে যখন আমি কোথায় চলে যাচ্ছি? স্পেসিফিক উদাহরণে চলে যাচ্ছি। ঠিক। পার্টস অফ স্পিচ আছে, আলাদা করে বলার কিছু নেই, পড়ে নেবে। সন্ধি আছে, বলার কিছু নেই। চমস্কির তত্ত্ব আছে। নম চমস্কি কি কোন ডিভাইসের কথা বলেছিল? ল্যাড। ফুল ফর্ম? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এটা সম্বন্ধে কিছু বলো। বাচ্চাদের মধ্যে জন্মগতভাবেই একটা ডিভাইস থাকে মস্তিষ্কে, যার দ্বারা ওরা এনভায়রনমেন্ট থেকে আত্মীকরণ করে ভাষাটা, কোনো রকম প্র্যাকটিস। হ্যাঁ, এটা কোন সময়? যখন ছোট থাকে,
আর্লি চাইল্ডহুড পর্যন্ত এটা থাকে, তারপর থেকে ল্যাডের কার্যক্ষমতা কমতে থাকে, ঠিক আছে। আর এটা বলেছিল ইউনিভার্সাল গ্রামার। ইউনিভার্সাল গ্রামারটা কি, বা মানে সাধারণ ব্যাকরণ নাকি বিশ্বজনীন ব্যাকরণ, মনে রাখবে, নামটা তো মনে থাকবে না, বিশ্বজনীন ব্যাকরণ। বিশ্বজনীন ব্যাকরণ কি এটা? হ্যাঁ, প্রত্যেকটা ভাষারই একটা মানে যে গ্রামারগুলোর মিল রয়েছে, সেজন্য গ্রামার কি বিশ্বজনীন বা ইউনিভার্সাল, ঠিক আছে। এই কথাটা কি বলেছিল, এই কথাটাও কিন্তু নোয়াম চমস্কি বলেছিল। আচ্ছা, তারপরে ভাইগটস্কি আছে। ভাইগটস্কি কিসের কথা বলেছিল? ব্যক্তিগত ভাষণ, যেটা আমরা পড়েছি কি প্রাইভেট স্পিচ। এটার মাধ্যমে বাচ্চা কি করছে, নিজেকে নিজেকে রেগুলেট করে, নিজেকে মোটিভেট করে। না না না, ওটা একটা পর্যায়ে বলে, ওটা ব্যাবলিং করে, কুইং করে, ব্যাবলিং করে। কুইং মানে কাঁদার যে আওয়াজটা, সেটা ব বা ব্যাবলিং। ওকে, নেক্সট হচ্ছে পিঁয়াজে। পিঁয়াজে ভাষা নিয়ে কি বলেছিল? ইগোসেন্ট্রিক স্পিচ। কেন বলেছিল সেটা? ইগোসেন্ট্রিক স্পিচ এখানে আছে। আত্মকেন্দ্রিক ভাষণ। আত্মকেন্দ্রিক ভাষণ, হ্যাঁ। হুম। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিই, ভাইগটস্কি আর পিঁয়াজের যে গল্প আছে, ভাইগটস্কি বলেছিল প্রথমে ভাষা এবং চিন্তা ছোটবেলায় আলাদা হয়, কিন্তু যখন শিশুরা একটু বড় হয়ে যাচ্ছে, মানে চাইল্ডহুডে পৌঁছে গেছে, আর্লি চাইল্ডহুডে আছে, সেই মুহূর্তে কি হচ্ছে, ওর যে ভাষাটা, সেই ভাষাটা ওর চিন্তাকে সেপ দিচ্ছে, ভাষাকে পজিটিভ হিসেবে দেখেছে ভাইগটস্কি, ঠিক আছে। সেখানটাতে তুমি ইগোসেন্ট্রিক স্পিচ পড়লে বুঝবে যে পিঁয়াজে ভাষাটাকে কিন্তু অতটা পজিটিভলি দেখেনি। দেখো লেখা আছে কি, যে আত্মকেন্দ্রিক ভাষণে কি হয়, শিশুদের নিজের সাথে কথা বলাকে আত্মকেন্দ্রিক বলেছেন এবং মনে করতেন কোনো বিশেষ গুরুত্ব নেই, ঠিক আছে। এটার কারণ কি, পেঁয়াজে মনে করতেন চিন্তার বিকাশ আগে ঘটে, তারপরে ভাষার বিকাশ ঘটছে। পেঁয়াজে উল্টোটা বলেছিল, যে আগে চিন্তা ঘটে যাচ্ছে, তারপরে ভাষা ঘটছে। যদি আগে চিন্তা ঘটে যায়, তাহলে সে যে স্পিচগুলো করবে সেটার তো কোনো শেপ নেই, সেখানে তো ভাষা নেই, তাই না? সেজন্য ইগোসেন্ট্রিক স্পিচের কথা বলেছিলেন পেঁয়াজে। ওকে, দুজন কিন্তু কন্ট্রাডিক্ট একদম পুরোপুরি। তারপরে হচ্ছে সিসি, তোমরা জানো সিসির ফুল ফর্ম? হ্যাঁ, এখানটাতে নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন। কন্টিনিউয়াস মানে নিরবিচ্ছিন্ন, কম্প্রিহেন্সিভ মানে, হ্যাঁ। হুম। শিখন অক্ষমতা, শিখন অক্ষমতা যেগুলো তোমরা জানো ওগুলো এখানে লিখিনি। হ্যাঁ, একটাই লিখেছি শুধু, অ্যাফাসিয়া লিখেছি। ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফি এগুলো তো সব জানো, এডিএইচডি জানো। যেটা জানো না সেটা হচ্ছে অ্যাফাসিয়া। অ্যাফাসিয়া কি, যেখানটাতে মানে মুখের ভাষা বা মানে প্রকাশ করা বা শোনা দুটোতেই সমস্যা হয়, সেটা হচ্ছে কি অ্যাফাসিয়া, ল্যাঙ্গুয়েজ বুঝতে অসুবিধা হয়। তারপরে মাল্টিলিঙ্গুয়ালিজম বা বহুভাষিকতা। বহুভাষিকতাকে তুমি কি হিসাবে দেখবে তোমার ক্লাসে? রিসোর্স, সম্পদ হিসাবে। স্টিভেন ক্রাসেনের তত্ত্ব জানো? বলে দাও। বাচ্চা যে স্টেজ হয় সেই স্টেজটা হচ্ছে আই, ওর থেকে এক স্টেজ আমাকে বেশি দেবো, ওকে বেশি দেবো, ঠিক আছে, যেন ওর ডেভেলপমেন্টটা ভালোভাবে ঘটে। অ্যাফেক্টিভ ফিল্টার, অ্যাফেক্টিভ ফিল্টার কেউ বলতে পারবে? হ্যাঁ, শিখতে পারবে না, আমাকে ফিল্টার করে ভয়টা বাদ দিয়ে দিতে হবে। হুম, নির্ভয় একটা পরিবেশ তৈরি করতে হবে। না, হতেও পারে, আমি জানি না। ওকে, চলো পাঠদান পদ্ধতি, এগুলোও পড়েছো তোমরা। দেখো, সরাসরি পদ্ধতি বলেছে, ডিরেক্ট মেথড। কি করবে সরাসরি পদ্ধতিতে? না করে মাতৃভাষা ব্যবহার হবে না, ল্যাঙ্গুয়েজ টু ব্যবহার হবে। হুম। আচ্ছা, যেটা ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, গ্রামার ট্রান্সলেশন মেথড, সেখানে নাম থেকে তো বোঝা যাচ্ছে, জিটিএম। গ্রামার পড়ানোর সময় অন্য কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের গ্রামার পড়ানোর সময় সবসময় আমরা কার সাহায্য নেব? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাদার ল্যাঙ্গুয়েজের সাহায্য নেব, সেটা হচ্ছে জিটিএম। টোটাল ফিজিক্যাল রেসপন্স, সামগ্রিক শারীরিক প্রতিক্রিয়া, বলো, পড়ে বলো। মানে যেটাতে ওর শারীরিক প্রতিক্রিয়া দরকার পড়ে, সেটা হচ্ছে টিপিআর।
স্ট্যান্ড আপ বলে উঠে দাঁড়াবে। তারপরে হচ্ছে ভাষা শিক্ষার সরঞ্জাম। দেখো, দৃশ্য শ্রাব্য সরঞ্জাম মানে অডিও ভিজুয়াল সরঞ্জাম, জানো পাঠ্য বই আছে, এই জিনিসপত্রগুলো আছে, দেখে নেবে এগুলো। টাইপস অফ রিডিং ইম্পর্টেন্ট, কী কীভাবে আমরা পড়ি। প্রথমত হচ্ছে সরব পাঠ। সরব পাঠের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সরব পাঠের সুবিধা বলো। সরকারের সুবিধা হচ্ছে জোরে জোরে পড়লে আমাদের উচ্চারণটা ঠিক হয়। একদম। আর অসুবিধা হচ্ছে যে আশেপাশে মানে একসাথে না, ও বাদ দাও, আশেপাশে কি ভাবছো সেটা নেবে ফেলে আপনি। না, মানে পাশের ইয়েদের ক্ষেত্রে সাউন্ডের প্রবলেম। আচ্ছা ঠিক আছে। আর অসুবিধা সময় লাগে। সময় লাগে বেশি। যেখানটাতে নীরব পাঠ কি হয়, উচ্চারণ বোঝা যায় না, এটা অসুবিধে। কিন্তু সুবিধা কি, যে খুব তাড়াতাড়ি অনেক কিছু পড়া যায়। সুবিধা হচ্ছে ওটা মনে মনে নিজেকে আর কি ইয়ে করা যায় না, ওই যে না, নীরব পাঠ ভালো, হ্যাঁ, মনে মনে নীরব পড়া যায়। ভালোটাই বলছি, সুবিধাটাই বলছি। সুবিধা বলো। তাড়াতাড়ি অনেকটা পড়া যায়, মোটিভেট মানে ভালো করে। ডিপেন্ড করে, ছোটদের ক্ষেত্রে সরব পাঠটা হুম কনসেন্ট্রেট আর কনসেন্ট্রেশন আনতে হুম সাহায্য করে। হুম হুম। বড়দের ক্ষেত্রে না। বড়দের ক্ষেত্রে নীরব পাঠ। সংক্ষিপ্ত পাঠ, যেটা আমরা স্কিমিং পড়েছিলাম, বলো ইয়ে বলো অপর্ণা। স্কিমিংটা দেখো তুমি। সুস্মিতা বলো স্ক্যানিং, মানে নিবিড় পাঠ। হুম, পুরোটাই যখন আমি পড়ছি, পুরো একদম নিবিড়ভাবে পড়ছি, সেটা নিবিড় পাঠ বা স্ক্যানিং। আর সংক্ষিপ্ত পাঠ বলো এবার। মূল ভাব, একদম। স্কিমিংয়ে কি হয়, আমরা জিসটা বুঝে নিই, মূল ভাব বোঝার জন্য উপর উপর যে পড়াটা, সেটা হচ্ছে স্কিমিং। ওকে, নেক্সট আমরা যাব হচ্ছে রূপিম আর ধ্বনিমূল, মানে যেটা হচ্ছে মরফিম আর ফোনিম। এগুলো নিয়ে কিন্তু আগে আলোচনা হয়েছে ল্যাঙ্গুয়েজের ক্লাসটাতে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, ওই ক্লাসটাতে আলোচনা হয়েছে এগুলো। দেখো, ফোনিমটা কি, ফোনিম উচ্চারণের সঙ্গে যুক্ত, মনে রাখবে। ফোনিমের যে উচ্চারণের যে সাবজেক্টটা, সেটাকে ফোনেটিক্স বলে। তাহলে ফোনিম কি হবে, ধ্বনিমূল, যেটা হচ্ছে একদম ধ্বনির একবারে ক্ষুদ্রতম অংশ। তাহলে ধ্বনির যদি ক্ষুদ্রতম অংশ হয়, উচ্চারণের যদি ক্ষুদ্রতম অংশ হয়, সেটার কি কোনো মানে থাকবে? সেটার কিন্তু কোনো মানে থাকে না। ঠিক, ধ্বনিমূল হচ্ছে আমাদের ফোনিম। নেক্সট হচ্ছে মরফিম বা রূপিম। এটা হচ্ছে কি, ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। যেখানটাতে উদাহরণ দিচ্ছে দেখো, মানুষগুলোর মধ্যে মানুষ একটা মরফিম, গুলো একটা মরফিম। ওকে, ফোনিম মরফিম ক্লিয়ার? বা এখানটাতে যেভাবে বাংলাতে লেখা আছে সেভাবে মনে রাখবে। একটা হচ্ছে রূপিম আর একটা হচ্ছে ধ্বনিমূল। এরপর হচ্ছে আন্তঃভাষা বা ইন্টার ল্যাঙ্গুয়েজ। দেখে বলো, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে তোমার। ইংরেজি শেখার সময় শিক্ষার্থীর একটা এমন একটা সিচুয়েশনের সৃষ্টি হয়, যেটা মানে নতুন কিছু শিখছে আবার নতুন কিছু শিখছে না, এরকম। হ্যাঁ, মানে ও মাঝের যে স্টেজটাতে পৌঁছে যায়, মানে যখন ও সব কিছু চেষ্টা করে বাংলাতে যা জেনেছে সেটাকে ট্রান্সলেট করে ইংরেজিতে বলার, তখন কিছু কিছু ভুল হয়ে যায়। আমরা তো বাংলায় সম্পূর্ণ ব্যাকরণ মেনে বলি না সবসময়, যেটা আমাকে ইংলিশে বলতে গেলে ব্যাকরণ মেনেই বলতে হবে। স্পিকিং ইংলিশ যদিও আলাদা, কিন্তু আমরা যখন একাডেমিক্যালি পড়ছি তখন আমাকে তো সেভাবে পড়তে হচ্ছে। তো সেই সময় যে ভুলগুলো করে, সেটা ইন্টার ল্যাঙ্গুয়েজের জন্যই করে, কিন্তু এটা পজিটিভ দিক, যে ও চেষ্টা করছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোড সুইচিং, কোড মিক্সিং। কোড সুইচিং বলো হরপ্রিয়া, কোড মিক্সিং বলো ডোনা। বোঝো, বড় পড়ো, পড়ে বোঝো। আচ্ছা, আমি যখন ক্লাসে কিছু পড়াবো, হুম ইংরেজি ভাষায় পড়াচ্ছি, পড়াতে পড়াতে নিজের মাতৃভাষা ব্যবহার করলাম তাদেরকে কিছুটা বোঝানোর জন্য। হুম, এটা হচ্ছে কোড সুইচিং। সুইচিং একদম। কোড মিক্সিংটা হচ্ছে কোনো ছোট ছোট ঢোকাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট ওয়ার্ড বা কিছু ইউজ করছে। বাংলাতে পড়াতে পড়াতে কথার মধ্যে ওয়ার্ড বললে সেটা কোড মিক্সিং, রাইট। ইউজ করলাম বা চেয়ার কথাটা ইউজ করলাম। হ্যাঁ, সেগুলো হচ্ছে কোড মিক্সিং, মানে মিক্স করছে ছোট ছোট। সুইচ করলে মানে ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে সুইচই করে গেলে। ওকে, নেক্সট হচ্ছে মেটা ল্যাঙ্গুইস্টিক সচেতনতা। বলো ব্রতি, বলো। পারবা না? মেটা কগনিশন পড়েছো? মেটা পড়ো 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 পড়ো, বলো, পড়ে বলো। পড়ো না তুমি, পড়ো, তোমাকেই বলতে হবে। এই যে হুম,
আমি তো পারবো না, অন্য কাউকে। না না, পারতে তো হবে, তোমাকেই বলতে হবে। বলো। মেটাকগনিশন বলো তুমি। এটা না পারলে মেটাকগনিশন জিজ্ঞেস করবো, এটা মাথা খাটিয়ে বলতে হবে, আর এটা বই দেখে বলতে পারবা। মেয়েটাও আমি এখানে পারবো। পারবে না? বলো মেটাকগনিশন বলো। যেটা ওই মানে নিজে ভেবে নিজের ইয়ে থেকে তৈরি করছে সেটা। না, নিজে যে কাজটা করছে সেটাকে ওর নিজে থেকেই অ্যাসেসমেন্ট করছে, সেটা হচ্ছে মেটাকগনিশন। যে আমি এটা করলাম, আমি কি এটা ঠিক করলাম না ভুল করলাম, আমি আরেকবার রিচেক করি, মাথার মধ্যে হচ্ছে বিষয়টা। হ্যাঁ, থিঙ্ক অ্যাবাউট থিঙ্কিং, নিজের ভাবনার ব্যাপারে ভাবা, সেটা হলো মেটাকগনিশন। তাহলে মেটালিঙ্গুইস্টিক কী হবে? যে ল্যাঙ্গুয়েজ ও ইউজ করছে সেই ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাকভাবে ইউজ করছে কিনা সেটা নিয়ে ভাবনা করা। ঠিক আছে, এটা হচ্ছে মেটালিঙ্গুইস্টিক সচেতনতা। ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম, ইম্পর্টেন্ট টার্ম, বুঝিয়ে দাও কেউ, রেখা বলো। ধরো হচ্ছে একটা ভাষা, হুম। একটা ভাষা থেকে অন্য ভাষাকে হচ্ছে, ধরো একটা ভাষা শিখছে, ওটাকে ইয়ে করে আরেকটা ভাষাতে চলে যাচ্ছে। এটা হচ্ছে আলাদা আলাদা যখন সাবজেক্ট পড়ার সময় ভাষার ভাগটা এটাতে খুব ভালো একটা জিনিস বোঝা যায়। ইংলিশ মিডিয়ামের বাচ্চারা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা নিয়ে খুব বেশি মানে ওরা খুব ইজি, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে ওরা বাকি সাবজেক্টগুলো পড়ছে শুধুমাত্র সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ ছাড়া। আবার বাংলা মিডিয়াম বা বাংলা মাধ্যমের স্কুলগুলোতে বাংলা ভাষা, ইতিহাস, ভূগোল সবকিছু পড়ছে। তাহলে কি হচ্ছে, ওদের ভাষাটার উন্নতি হচ্ছে, অন্যান্য সাবজেক্টগুলোতেও ওই ভাষাটার ব্যবহার ওরা শিখছে। এটাই। ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম মানে প্রত্যেকটা কারিকুলামের মধ্যে আমার ল্যাঙ্গুয়েজ রয়েছে, কোথাও ইংলিশ রয়েছে, কোথাও বেঙ্গলি রয়েছে। মানে ইতিহাস সাবজেক্টটা যে পুরোপুরি আলাদা সেরকম না, ইতিহাসের মধ্যে ইতিহাস পড়তে গেলে আমার বেঙ্গলিরও জ্ঞান আহরণ হচ্ছে, তাই না? সেটাই অ্যাক্রস দ্য কারিকুলাম আমার কি রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে ফর্মাল ভার্সেস ইনফর্মাল গ্রামার, বা প্রথাগত আর অপ্রথাগত। ফর্মাল ড্রেস, তার মানে যেটা আমরা পড়তে পড়তে কারিকুলামে, হ্যাঁ ফরমালটা হচ্ছে নিয়ম মানে প্রথাগত। আচ্ছা, মুখস্থটা বাদ দাও, মানে নিয়ম থেকে শেখা যেটা সেটা হবে। হ্যাঁ, এখানে মুখস্থটা বাদ দিয়ে দাও। আর ইনফর্মাল বা অপ্রথাগত কোনটা, যেখানটাতে হচ্ছে আমি উদাহরণ না, হ্যাঁ কথা বলতে বলতে কথা বলতে বলতে শেখা, বা এটা ইনসিডেন্টাল লার্নিংও ছিল, মানে ধরুন হঠাৎ করে একটা টেক্সট আসলো, সেটার জন্য আমাকে কিছু একটা বলতে হলো ওটার সম্বন্ধে। আর নর্মালি বন্ধুদের মধ্যে আলোচনা করতে করতে আমরা যেগুলো শিখছি সেগুলো ইনফর্মালের মধ্যেই পড়বে, ঠিক আছে, বা অপ্রথাগতর মধ্যে। আচ্ছা, সক্রিয় শব্দভাণ্ডার আর নিষ্ক্রিয় শব্দভাণ্ডার, সহজ উদাহরণ আছে সুন্দর, বলো। যেটা আমরা রেগুলার প্রায় ব্যবহার করে থাকি, প্রায় ব্যবহার করি সেটা সেটা তো সক্রিয়। সক্রিয়, আর নিষ্ক্রিয় হচ্ছে মানে যেগুলো ধরো শুনলে বা পড়লে মনে পড়ে, আরাম কেদারা, নর্মালি আমরা চেয়ার টেয়ার বলি। ওকে, এরপর হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিংটা প্রতি বলো। এমার্জেন্ট লিটারেসি বলবে হচ্ছে ইন্দ্রাণী। আমি কিছু বলবো না। পারবে পারবে, প্যারাফ্রেজিং তুমি এর আগে আমাকে বুঝিয়েছো, দেখে বলো। ইশিকা বলবে হচ্ছে সিনট্যাক্স সিমেন্টিক্স। বলো সিনট্যাক্স সিমেন্টিক্স বলো, ওরা ততক্ষণ দেখুক। সিনট্যাক্স হচ্ছে যেটা বাক্য গঠন করছি যখন, হুম। তখন বাক্যের প্রত্যেকটা পদ্ধতি হুম। ইংরেজিতে বলবো, না, বাংলায়। আচ্ছা, ইংরেজিতে বল। বাক্যে যেমন যতটা মানে অর্থ, শব্দ, হুম। বর্ণ সবটা মিক্স করে যেটা একটা বাক্য হচ্ছে, হুম। সেটা সিনট্যাক্স। আর শুধুমাত্র সূত্রটা আমাদের একটা সূত্রটা রাইট, বাক্যের যখন যেখানটাতে আমি সূত্রকে প্রাধান্য দিচ্ছি সেটা হচ্ছে সিনট্যাক্স। যেটা পরেরটা হচ্ছে, ওটা হচ্ছে যে meaning পরেরটা কি? থাকতে হবে। সিমেন্টিক্স। ওখানে মিনিং থাকতে হবে হুম। বাক্যটার, হুম। সূত্রের সাথে যেন অর্থটাও গুরুত্ব পায়। একদম। যদি বলে আই অ্যাম স্লিপিং সাইকেল, তো ভুলভাল হয়ে যাচ্ছে, কিন্তু সিনট্যাকলি দেখতে গেলে ঠিকই আছে, আর সেটা কি হবে আমার সিমেন্টিকলি ভুলে যাচ্ছে। বা দ্য কাউ ইজ মিল্কিং, তাই না? কাউ কি মিল্কিং করে? মিল্কিং করার জন্য তো লোক থাকে একজন, যে লোকটা মিল্কিং করে, তাই না? তো এই হচ্ছে সিনট্যাক্স সিমেন্টিক্স। বলো প্যারাফ্রেজিং।
অন্য কাউকে জিজ্ঞেস করো। বল না। বলো প্রতিদিন। ধরো ধরে নাও তুমি এটুকুটাই বলো যে কোহলবার্গের লেভেল গুলো কোনো একজন বুঝতে পারেনি, তুমি সেটা বুঝিয়ে দাও। কি হলো? এইটা তো সামান্য একটা জিনিস। ইন্দ্রাণী বলো ইমার্জেন্ট লার্নিং লিটারেসি। স্কুলের নিয়ম করে যে মানে আমরা যেটা শুরু করবো হুম। বাচ্চাকে পড়াবো, হুম। তার আগে ওদের মধ্যে বেশি থাকে যে না আমি বইয়ে টেক্সট অ্যাক্টিভিটি হুম। বইয়ের মধ্যে কিছু একটা লিখি হুম। বা বইয়ের মধ্যে ড্রয়িং করি, এগুলো হুম। করতে বেশি পছন্দ করে। হুম। এটা কি এমার্জেন্ট লিটারেসি? মানে বাচ্চার মধ্যে যে পড়ার প্রবণতা তৈরি হয় স্কুলে যাওয়ার আগে, সেটাই হচ্ছে এমার্জেন্ট লিটারেসি, এবং এটা খুব ভালো জিনিস, এটাও দরকার। প্যারাফ্রেজিং কেউ বলবে? তো কোনো গল্প বা কবিতা হুম। সারমর্মটা নিজের ভাষায় সারমর্ম বোঝানো, সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং আর ইয়ে নিয়ে একটা সমস্যা হয়েছিল, সামারাইজেশন নিয়ে। বলো। সামারাইজেশনটা হচ্ছে কোনো একটা বড় হিউজ কোনো স্টোরিকে যখন আমি ওটা ছোট করে বা এমন কোনো ওয়ার্ড ইউজ করে যাতে আমি সংক্ষেপে বোঝাতে পারি, সেটা হচ্ছে সামারাইজিং। আর প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিংটা হচ্ছে আমি যখন কোনো কিছু পড়বো হুম। সেইটাকে যখন আমি নিজের ল্যাঙ্গুয়েজে ডেসক্রাইব হুম। করবো সেই ব্যাপারটা। তাহলে সামারাইজেশনে কিন্তু যে মূল পয়েন্টগুলো থাকে সেগুলোর গুরুত্ব থাকে, প্যারাফ্রেজিংয়ে তুমি পুরোপুরি নিজের ভাষায় করতে পারো। ওকে, লেন্থটাও নিজের উপর ডিপেন্ড লেন্থটাও নিজের উপর ডিপেন্ড করবে। প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিংয়ে নয়, সামারাইজেশনে। ওকে, হলো। তাহলে আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পেডাগজি, সেম আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেডাগজিও দেখে নেবে বাড়িতে, এটার উপরে পরে কোশ্চেন করানো হবে। বন্ধ করে দাও।